এই গল্পটা হলো মাধবনগরের রাঘবের। রাঘব দিনের বেলায় চাদর বিক্রি করার কাজ করত। রাঘবের চাদর শীতের সময় বিক্রি হতো, আর বছরের অন্য মাসগুলোতে রাঘবের ব্যবসায় লোকসান হতো। যতবার এই গরমকালটা আসে সব সময় সেই একই রকম কষ্ট সহ্য করতে হয় আমায়। না কেউ চাদর কিনতে আসে আর না আমি পয়সা পাই। বাবা, তোমার বিক্রি কেন করতে হবে? আমার সঙ্গে তুমি সময় কাটাও না কেন? আরে আমি যদি তোমার সাথে বাড়িতে বসে বসে সময় নষ্ট করি তাহলে আমাদের বাড়িতে খাবার কি হবে? এইসব ভাবতে ভাবতে রাঘব গ্রামের ভেতরের দিকে চলে যায়, আর সেখানে গিয়ে বুঝতে পারে যে হায় ঈশ্বর, এত গরম! গরমকাল আসতে এখনো 15 দিন বাকি আছে, তার আগেই এত গরম। জানি না এর আগে কি হবে। তখনই একজন মহিলা ওখানে একটা কলসি নিয়ে আসেন আর বলেন, এখন কি বলবো রাঘব দাদা, পুরো গ্রামে জলই নেই, আর আমাদেরকে পাশের গ্রামের লোকেরাও জল দিতে বারণ করে দিয়েছে। গরম দিনের পর দিন বাড়তেই চলেছে, জমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এমন আবার না হয় যে জলের তেষ্টায় নিজের প্রাণ না খুইয়ে বসে কেউ। সত্যি বললেন রাঘব দাদা আপনি, কিছু না কিছু তো উপায় করতেই হবে গ্রামের জন্যে। আর তো আমাদের গ্রামের পশু পাখিরাও জল ছাড়া কি করে বাঁচবে? আমার বাড়িতে সামান্য একটু জল রয়েছে, সেই জল আমি পশু পাখিদেরকে খাইয়ে দিই, ওটা দিয়ে অন্ততপক্ষে ওদের আশীর্বাদ তো পাবো আমি। রাঘব বাড়ি গিয়ে নিজের বাড়ি থেকে এক বালতি জল নিয়ে গ্রামের কয়েকটা গবাদি পশুকে খাইয়ে দেয়, যেটা দেখার পরে রাঘবের মেয়ে তাকে বলে, কত ভালো হতো যদি আমাদের গ্রামেও জল থাকতো। জল নয়, আমাদের গ্রামে যদি বরফ হতো, আমি বরফ দিয়ে সমস্ত কাজ করে নিতাম। কিন্তু এটা তো সম্ভব নয়, এটা একেবারেই অসম্ভব। বাবা, একবার তুমিই তো বলেছিলে যদি কিছু নির্ণয় নাও তাহলে সব কিছু হয়ে যায়। রমিয়ার কথা শুনে রাঘব নিজের গ্রাম থেকে বাইরে চলে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে ওই গ্রামের প্রধান জল বিক্রি করছে। এসো এসো, নিয়ে নাও, ঠান্ডা ঠান্ডা জল কিনে নাও, এই অসম্ভব গরমে নিজের তেষ্টা মেটাও, এসো এসো। আরে প্রধান মশাই, আপনি খুবই ভালো কাজ করছেন, কিন্তু আপনার কাছে জল কোত্থেকে আসছে বলুন তো? আরে তুমি আম খাও না, আমের আটি কেন গুনছো? না আসলে আপনি আমাকেও দুটো ঠান্ডা ঠান্ডা জলের বোতল দিন তো, আমার মেয়ে সেটা দেখলে খুব খুশি হবে। রাঘব ওখান থেকে জল নিয়ে এসে নিজের বাড়িতে যায়, আর সবাই খুব শান্তিতে জল খায়। তখন তাদের বাড়িতে গ্রামের একটি মহিলা আসে। কি ব্যাপার, সবাই ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছে? দেখো কি অবস্থা হয়েছে, গ্রামে শরবত খেতাম, এখন শুধু জল খেতে হচ্ছে। এত গরমের হাহাকার পড়া সত্ত্বেও কি জানি প্রধান মশাই কিভাবে এরকম ঠান্ডা জল বিক্রি করছেন। ওনাকে জল বিক্রি করতে দেখে তো আমার মনটা খুব ঘাবড়াচ্ছে। এই কথাটা তো আমার মাথাতেও এসেছিল, কিন্তু উনি তো পুণ্যের কাজ করছেন, তাই না? যদি ভালো কাজ করার থাকতো তাহলে টাকা কেন নিচ্ছেন? আরে ওই যে কথায় আছে না, ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে সে খাবে কি? আর আমিও তো আজকে ওনার কাছে কাজের জন্য বলতে যাচ্ছি, বুঝেছো? বাড়িতে আনাজ তরকারি কিছুই নেই। রাঘব প্রধান মশাইয়ের কাছে কাজ চাওয়ার জন্য চলে যায়। সেই সময় প্রধান মশাই আর তার স্ত্রী বাড়ির উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন। শুনছো গিন্নি, আর কয়েকটা দিন গ্রামবাসীদের লুট করে আমরা বড়লোক হয়ে যাব। আমি তো ভাবতেও পারছি না যে ওই ছাগলের শ্রাপের কারণে আমরা এত লাভ অর্জন করছি। যতদিন পর্যন্ত তুমি ওই ছাগলটাকে বরফের কারখানায় রাখতে পারবে ততদিন আমরা এইভাবেই বরফ পেতে থাকব। বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা রাঘব এইসব কথা শুনে অবাক হয়ে যায়। আমি প্রধান মশাইকে ভগবানের রূপ মনে করেছিলাম, কিন্তু ইনি তো একজন শয়তান লোক দেখছি। এই সব ব্যাপারটা আমাকে ভালো করে বুঝতে হবে। আসলে এই বরফের কারখানাটা আবার কি? পরের দিন সকাল হতেই রাঘব প্রধান মশাইয়ের পিছু নেয়, আর দেখতে পায় যে প্রধান মশাই একটা জঙ্গলের ভেতর দিয়ে একটা বড় গুহার ভেতরে ঢুকে যাচ্ছে, যেখান থেকে ছাগলের প্যাঁপা করে ডাক আসছে। এই ছাগলের আওয়াজটা কোত্থেকে আসছে? এটা আবার সেই ছাগলটা নয় তো যার ব্যাপারে প্রধান মশাই আর প্রধান মশাই স্ত্রী কথা বলছিল? প্রধান মশাই বরফের কারখানায় ঢুকে যাচ্ছিল, আর রাঘবও তার পিছু নিয়ে ভেতরে চলে যায়। আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে একটা ছাগল ঠান্ডায় থরথর করে কাঁপছিল।
তুমি যত ইচ্ছে প্যাঁ প্যাঁ করো না কেন, আমি তোমায় এখান থেকে বাইরে বের করছি না। তুমি ভেতরে রয়েছো, সেই জন্যই তো বাইরে আমরা আনন্দ করতে পারছি। এটা আপনি কি করেছেন প্রধান মশাই? আমি আপনার ব্যাপারে সব কিছু জেনে গেছি। ওই ছাগলটাকে ছেড়ে দিন, না হলে আমি সারা গ্রামবাসীদের এই কথা বলে দেব। থামো রাঘব, এমন করো না। আগে আমার কথাটা শোনো, তারপর তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তারপর প্রধান মশাই সব কথা বলে দেয়। আমি আর আমার স্ত্রী একদিন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন একজন সাধু বাবা এই ছাগলটাকে নিয়ে দাঁড়িয়েছিল। বালক, আমার ছাগলটা পিপাসায় কষ্ট পাচ্ছে, তুমি কি একটু জল খাওয়াবে ওকে? আগে এই নিন, কিন্তু আমার কাছে এই অল্পই জল রয়েছে। বাছা, তোমার কাছে যতটা আছে ততটাই খাইয়ে দাও, কোনো ব্যাপার না। আর যেই আমি ওই ছাগলটাকে জল খাওয়াই, তখনই ওই সাধু বাবা আমাকে আশীর্বাদ দেয় আর বলেন, এই জঙ্গলের পাশে একটা গুহা রয়েছে, কিন্তু ওখানে তোমাকে এই ছাগলটাকে পালন করতে হবে। তুমি যদি এই ছাগলটাকে বাইরে বের করে নিয়ে আসো, তাহলে ওই বরফের পাহাড়টা মাটির হয়ে যাবে আর তোমার স্ত্রীর ওপরে ধর্মসংকট দেখা দেবে। এই ছাগলটার দেখাশোনা তোমার ততদিন করতে হবে যতদিন না আমি হিমালয় থেকে জড়িবুটি নিয়ে ফিরে আসছি, বুঝেছো? এই কথা বলে ওই সাধু বাবা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। প্রধানমশাইয়ের কথা শুনে রাঘব অবাক হয়ে যায় আর প্রধানমশাইকে বলে, এটা আপনি কি করছেন? এই ছাগলটার প্রাণ আমাদের রক্ষা করতেই হবে। এইভাবে যদি ও বরফের এখানে থাকে তাহলে তো মারা যাবে। ওকে বাইরে বের করুন। না না, এমন করো না, আমার স্ত্রী কিন্তু বিপদে পড়বে। আমি তোমার একটা কথাও শুনবো না, আমি ওকে বাইরে নিয়ে যাব, নিয়ে যেতে দাও। রাঘব প্রধানমশাইকে ধাক্কা দিয়ে ওই ছাগলটাকে বাইরে বের করে নেয়। আর যেই রাঘব বাইরে যায়, সঙ্গে সঙ্গে পুরো বরফের পাহাড়টা মাটির হয়ে যায়। ঠান্ডায় ছাগলটা থরথর করে কাঁপছিল। রাঘব ওকে বাইরে বের করে রোদে দাঁড় করায় যাতে তার একটু গরম করে। আর যেই ছাগলটার গরম হাওয়া পায়, সঙ্গে সঙ্গে ছাগলটা নিজে নিজে বলে ওঠে, রাঘব, আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। আমি একটা মায়াবী ছাগল, তুমি আমায় বাঁচালে, তাই এই জন্যে আমি তোমাকে একটা বরদান দিচ্ছি। তুমি কথা বলছো কি করে? আর তুমি আমার নাম জানলে কি করে? আমি লোকেদের দেখে তাদের নাম আর কাজ জেনে যেতে পারি। আমার বরদান হলো এটা যে তোমার সমস্ত চাদর এখন বরফের হয়ে যাবে। যেখানে আমি দাঁড়িয়ে আছি ওই জায়গার মাটি নিয়ে যাও আর নিজের চাদরের ওপর ফেলে দাও, ওই সবগুলো বরফের হয়ে যাবে। আর আমাকে এখানেই জঙ্গলে ছেড়ে চলে যাও। এসো প্রধান, তোমার বউ এখন ঠিক আছে। ম্যাঁ, ম্যাঁ। সত্যি তোমাকে কোটি কোটি ধন্যবাদ। আমি ওই বরফের চাদরটা দিয়ে লোকের উপকার করব। এই গরমকালে আমি সবাইকে ওই চাদর বিলিয়ে দেব। রাঘব ওই ছাগলটার পায়ের কাছে পড়ে থাকা একটু মাটি তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে চাদরের ওপরে ছিটিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত চাদর বরফের হয়ে যায়। আমি এই সব চাদর সবাইকে বিলিয়ে দেব, তাহলে এত গরমে আর কেউ কষ্ট পাবে না, বুঝেছো? মনে হয় তুমি যেটা ঠিক করেছিলে সেটা তুমি করেই ছাড়লে। এতগুলো বরফের চাদর কোত্থেকে আনলে বাবা? এটা একটা মায়াবী চাদর, যেটা সব সময় বরফেরই হয়ে থাকবে। হুররে! এখন আমি এই বরফের চাদরটা পরে খেলা করব। রাঘব সারা গ্রামে বরফের চাদর বিলিয়ে দেয় আর সারা গ্রামে গরমের কষ্ট থেকে সবাই রক্ষা পায়। আর রাঘব আর সেই প্রধানমশাই আনন্দে বাস করতে থাকে। ভীমরুপুর নামে একটি গ্রাম ছিল। ওখানে সংগ্রাম নিজের বাচ্চাদের সঙ্গে থাকত। সংগ্রামের কাছে ওর বাচ্চা দুটোই সব কিছু ছিল। বড় ছেলে যোগী জমিতে চাষ করত আর ছোট ছেলে রাজু ইন্টারের পড়াশোনা করছিল। আরে দুপুর হতে চললো, তুমি এখনো ঘুমোচ্ছ? ওঠো ওঠো, তাড়াতাড়ি কাজকর্ম করো, শরীরটা একটু ভালো থাকবে। বাবা, কালকে রাতে অনেকক্ষণ পড়াশোনা করেছি তো, সেই জন্য খুব ঘুম পাচ্ছে আমার। কে বলেছে তোমাকে অনেক রাত অবধি পড়াশোনা করতে? আমি তোকে অনেকবার বলেছি যে সকালে পড়াশোনা কর, কারণ সকালে পড়াশোনা করলে সব সময় মনে থাকে। তারই মধ্যে ওখানে বড় ছেলে যোগী চলে আসে আর ভয়ে ভয়ে বলতে শুরু করে, বাবা বাবা, ওই প্রধান মশাই আমাদের জমির সব ফসল নিয়ে নিয়েছে। কি বললে? যত এক্ষুনি গিয়ে দেখছি।
সংগ্রাম আর যোগী ওরা দুজন একসাথে প্রধানমশাইয়ের বাড়িতে যায় আর তাকে গিয়ে বলে, তোমার সাহস কি করে হলো আমার জমির ফসল নেবার? এই যে তুমি চলে এসেছো, মনে হচ্ছে তুমি ভুলে গেছো আমি তোমাকে অনেক বছর আগে 100 টাকা ধার দিয়েছিলাম, যখন তোমার দুটো ছেলেই খুবই ছোট ছিল। তখন আমি তোমাকে বলেছিলাম যে তোমার থেকে আমি সুদ তো অবশ্যই নিচ্ছি। আরে ওই 100 টাকার কারণে তুমি আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছো। তাই দয়া করে আমাদেরকে আর বিরক্ত করো না তো। আমার কাছে কান্নাকাটি করে কোনো লাভ হবে না, বুঝেছো? এখান থেকে চলে যাও। বাবা ছেলে অসহায় হয়ে ওখান থেকে বাড়িতে চলে আসে। তারপর বাড়িতে এসে দেখে যে আরও অন্যান্য পাওনাদারেরা তার ছোট ছেলের সাথে পাওনা টাকা চাইছে। তোমার বাবাকে আমি টাকা ধার দিয়েছিলাম, আর ও আমার দোকান থেকে জিনিসও নিয়ে গেছে। এখন যখন ফেরত দেওয়ার সময় এলো, এখন তখন গায়েব হয়ে গেল। বা আপনারা সবাই আমার বাড়িতে এসে চেঁচামেচি কেন করছেন? এই নিন, কিছু টাকা রেখে দিন, বাকি পয়সা আমি পরের সপ্তাহে গিয়ে দিয়ে দেব। একদিকে সংগ্রাম নিজের পাওনাদারদের টাকা মেটানোর জন্য টাকা জড়ো করছিল, আবার অন্যদিকে প্রধানমশাই গ্রামবাসীদেরকে ঠকাচ্ছিল। চলো, গ্রামের বাইরে শহরের দিকে নিয়ে চলো আমাকে। খানিকটা দূরে যাবার পরে প্রধানমশাই রিক্সা থেকে নেমে যায় আর রিক্সাওয়ালার সাথে ঝগড়া শুরু করে দেয়। আগে আপনার হয়ে গেছে 200 টাকা মাত্র। তোমার এত সাহস যে তুমি আমার কাছে টাকা চাইছো? আমি ভীমরুপুর গ্রামের প্রধান, তোমাকে চাপকে লাল করে দেব। অটোরিকশাওয়ালাকে প্রধানমশাই টাকা না দিয়ে বাজারের দিকে চলে যায়। বাজারে গিয়েও ওখানকার সবজিওয়ালা আর অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে জিনিসপত্র নিয়েও টাকা দেয় না। সেই জিনিসপত্র নিয়ে নিজের ভীমরুপুরে চলে আসে। প্রধানমশাইয়ের এরকম কুকর্ম ওপরে বসে থাকা যমরাজ আর চিত্রগুপ্ত নিজেদের দিব্য দৃষ্টির সাহায্যে সবকিছু দেখছিল। তারপরে যমরাজ বলে ওঠে, দেখলে চিত্রগুপ্ত, ওই প্রধানটা কিরকম চালাকি করে বেড়াচ্ছে, মনে হচ্ছে ওকে উচিত শিক্ষা দিতেই হবে। ঠিক বলেছেন মহারাজ আপনি। আর এই অজুহাতে আমরা একটু পৃথিবীটা ঘুরেও দেখতে পারবো। প্রতিটা মানুষের জীবনেই একটা অন্ত আছে। আমার কাজ হলো প্রতিটা মানুষকে সেই অন্ত অব্দি পৌঁছে দেওয়া, তাতে সেটা সুখ হোক বা দুঃখ। নিজের কথা মতো ওরা জহরি রূপ ধারণ করে নেয় আর চিত্রগুপ্ত ওনার সহকারী হয়ে যায় আর নিজের দিব্য এবং চমৎকারী শক্তির সাহায্যে ভীমলপুর গ্রামে একটা বিশাল বড় মহল তৈরি করে ফেলে। এই যে মালিক, আপনি শুনেছেন তো যে আমাদের গ্রামে একটা বিশাল বড় লোক জহুরি এসেছেন। গ্রামের লোকেরা তার বেশি সম্মান করে এখন। আর আমি তো এটাও শুনেছি যে উনি ওনার বাড়িটা নাকি খুবই সুন্দর করে বানিয়েছেন। তাই ওনার সাথে গিয়ে আমাদের দেখা করে আসতে হবে, তাহলে এতে আমাদের অনেকটাই লাভ হবে। হ্যাঁ, আগে আপনি ঠিকই বলেছেন। যদি ওনার সাথে দেখা করতে পারি তাহলে একটা না একটা উপায় বের করে ওনার সাথে টাকা রোজগার করতে পারবো আমরা। প্রধানমশাই আর তার চাকর যমরাজের বাড়িতে যায়। যমরাজ সেই সময় একটা সাধারণ জহরির ভেসে বসে থাকে। তখনই প্রধান চিত্রগুপ্তকে বলে বসে, কি দারুণ মহল! এত বড় মহল আমি আর কখনো আগে দেখিনি। আরে আরে, দাঁড়ান দাঁড়ান, ভেতরে কোথায় যাচ্ছেন? আগে আমার সাথে কথা বলুন তো, তবে তো। এই, আমি চাকরদের সাথে কথা বলি না। যাও, গিয়ে তোমার মালিককে ডেকে নিয়ে এসো, যাও। দেখুন মহারাজ, আমাদের বাড়িতে প্রধান মশাই এসেছেন। মনে হচ্ছে আপনার সাথে দেখা করতে চান। এসো প্রধান, এসো। আমি তোমারই অপেক্ষায় তো করছিলাম। কিন্তু আপনি কি করে জানলেন যে আমি প্রধান? কারণ আমি হলাম জম, মানে বলতে চাইছি আমি তোমার ব্যাপারে সব কিছু জানি। তুমি সেসব নিয়ে ভেবো না। এই গ্রামে যদি আমাকে কেউ টক্কর দিতে পারে সেটা শুধুমাত্র তুমি। এটা একদমই ঠিক কথা বলেছেন আপনি। আমার মহারাজ হলেন অন্তর্যামী, উনি সব কিছু জানেন। এই, তুমি বারবার ওনাকে মহারাজ কেন বলছো গো? আসলে ব্যাপারটা হলো গিয়ে, আমি আগে অনেক বেশি পুজো পাঠ করতাম তো, ওই সেই জন্য আর কি। এরই মধ্যে প্রধানমশাই নজর পড়ে যমরাজের বাড়িতে রাখা হিরেটার ওপরে পড়ে। এই হিরেটা কি আসল নাকি? তাই নয় তো কি, এখন হিরেটা তোমাদের নকল আর আমাদের আসল যমরাজ আর চিত্রগুপ্ত মনে হচ্ছে। আসল আবার কি? এটা একটা মূল্যবান হিরে। এই হিরের মূল্য হলো 1 লক্ষ সোনার সমান। এই হিরেটা বড়লোক রাজা মহারাজাদের হিরে। ওই হিরেটা দেখার পরে প্রধানমশাইয়ের মনে লোভ চলে আসে আর তারপর যমরাজকে সে বলে ওঠে, আচ্ছা, আপনি কি এই হিরেটা আমাকে দেবেন? আমি এর বদলে আপনাকে আমার সমস্ত জমি, টাকা পয়সা সব কিছু দিয়ে দেব, কথা দিলাম। দেখো, আমি হলাম একজন জহরি, আমি শুধু আমার টাকাটাই চাই। তুমি চাইলে হিরে নিয়ে যেতেই পারো, আমি আপনার টাকা পয়সার ব্যবস্থা অবশ্যই করছি। এইভাবেই প্রধানমশাই যমরাজের জালে জড়িয়ে পড়ে।
আর এইসব দেখার পরে প্রধানমশাই চাকরটা তাকে বলেন, মালিক, এটা আপনি কেন করলেন? ওই সামান্য একটা হীরের জন্য সমস্ত সম্পত্তি আপনি বিক্রি করে দিচ্ছেন, কি জ্বালা! ওরে বোকা, ওটা কোনো সামান্য হিরে নয়, লক্ষ লক্ষ টাকা দাম ওর। যদি আমি ওটা কিনতে পারি আর তারপর যদি কোনো বড় ব্যবসায়ীকে বা মহারাজকে বিক্রি করে দিই, তাহলে আমি দ্বিগুণ বেশি রোজগার করতে পারবো। আরে সারা জীবন কি আমরা এই ভীমের উপরেই পড়ে থাকবো বলতো? বাহ মালিক, বাহ! তোমার কিন্তু দারুণ বুদ্ধি, বাহ! আর ঠিক সেরকমটাই হয়। প্রধানমশাই যমরাজের নামে ঘর বাড়ি জমি জমা সব কিছু লিখে দেয়। আর তারপরে যমরাজকে প্রধানমশাই বলে, আমি আপনাকে আমার সমস্ত ধনসম্পত্তি দিয়ে দিয়েছি, এবার আমাকে বলুন তো ওই হিরেটা আমি কোথায় পাবো? আরে তুমি তোমার হিরে অবশ্যই পাবে, এত তাড়া কিসের তোমার? একটা কাজ করো, কালকে যখনই সূর্য উদয় হবে তুমি আমার বাড়িতে চলে এসো আর সেই বহু মূল্যবান হিরেটা নিয়ে চলে যেও। প্রধানমশাই সকালে আসতে বলে যমরাজ নিজের খেলা শুরু করে দেয়। নিজের বহু মূল্যবান হীরের কথা শুনে প্রধানমশাই ওখান থেকে চলে যায়। তখন চিত্রগুপ্ত যমরাজকে বলেন, মহারাজ, কাল সকালে আপনি ওকে কেন ডাকলেন? কালকে সকালে এসে তো ওর হিরে নিয়ে চলে যাবে, এতে কি হবে? আরে আগে সূর্যোদয় হোক তবে তো নাকি? আমি সূর্যকে মাটির বানিয়ে দেব। আমি ঠিক বুঝলাম না। আমি হলাম যম, পাপ করলেই শাস্তি পাবে, এই কথাটা সবাই জানে। কিন্তু সত্যি তো এটাই যে পাপ করো বা পুণ্য, সব কিছুর হিসেবই আমার কাছে আছে। কিন্তু মহারাজ, ওই মাটির সূর্য আর প্রধানমশাইয়ের সাথে কি সম্পর্ক বুঝলাম না। আমি প্রধানকে সূর্য উদয়ের সময় আসতে বলেছি, কিন্তু আমি সূর্যদেবকে আদেশ দিয়ে সূর্য মাটির করে দেব। ভীমরপুরে সকাল সকালে মাটির বৃষ্টি হবে, সূর্যের আলো সারা গ্রামে কোথাও দেখতে পাওয়া যাবে না, বুঝেছো? আমি এবার সমস্ত ব্যাপারটা ভালো বুঝে গেছি, পুরো পরিষ্কার। প্রধান তার পাপের শাস্তি তাহলে অবশ্যই পাচ্ছে। মহারাজ, আপনার জয় হোক, আপনি সত্যিই ধন্য মহারাজ। যমরাজের আদেশ অনুসারে মাটির সূর্য ওঠে। সূর্যের আলো সেদিন দেখতেই পাওয়া যায় না, আর পুরো ভীমরপুর গ্রামে মাটির সূর্য দেখতে পাওয়া যায়। ঠিক যেন মনে হচ্ছিল মাটির বৃষ্টি হচ্ছে। এটা আবার কি হলো? সূর্যটা অদ্ভুত লাগছে কেন? সূর্যের আলোর বদলে মাটির ধুলো, এটা আবার কি করে হতো? হ্যাঁ বাবা, আমিও তো এটাই ভাবছি, এসব হলো কি করে কে জানে। যাই হোক না কেন দাদা, একটা কিছু গন্ডগোল আছে, না আমরা বাইরে গিয়ে দেখি। সংগ্রাম আর ওর দুই ছেলে বাইরে গিয়ে দেখে সারা গ্রাম থেকে মাটির সূর্যটা দেখা যাচ্ছিল, না বেশি অন্ধকার না বেশি আলো, অদ্ভুত একটা ওয়েদার দেখা যাচ্ছিল। তখনই প্রধান মশাইকে যমরাজের বাড়ির দিকে যেতে দেখতে পায়। এই যে প্রধান মশাই। আরে এরকম তাড়াহুড়ো করে কোথায় চললেন আপনি? আর এই মাটির বৃষ্টি হচ্ছে তারই মধ্যে। ওহো, আমাকে পিছু ডাকলে তো? সকাল সকাল আমাকে পিছু ডাকলে তোমরা? তোমাদের এই বাজে স্বভাব কখনো পাল্টাবে না, বুঝতে পেরেছি। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু কোথায় যাচ্ছেন সেটা তো বলুন। আরে আমি যাচ্ছি জহরির কাছ থেকে হিরে নিয়ে আসতে, সরে যাও তোমরা এখান থেকে। প্রধান মশাই যমরাজের বাড়িতে নিজের হিরে আনতে চলে যায়। তখন যমরাজ বলে ওঠে, কিরকম হিরে ভাই? আমি তো তোমাকে বলেছিলাম সূর্য উদয় হলে তখনই তোমাকে হিরেটা দিতে পারবো, ঠিক কি না? সূর্য তো মাটির, সূর্যের আলো দেখাই যাচ্ছে না। এই শোনো শোনো, আমাকে অকারণে বিরক্ত করো না তো আমাদের। যাও যাও, নিজের কাজ করো গিয়ে। সে তো ঠিক, কিন্তু সূর্যের আলোর সাথে হীরের কি সম্পর্ক? তুমি আবার আমাকে ঠকাচ্ছ না তো? হ্যাঁ, আরে আমরা কেন তোমাকে ঠকাতে যাব? তুমি কি আমাদের সৎ ভাই নাকি? হ্যাঁ, এই তুমি আবার মাঝখানে কথা বললে তো? আমি তোমাকে আগেও বলেছি না যে মাঝখানে কথা বলবে না? আমি চাকরদের সাথে কথা বলি না। না না ভাই, তুমি কি আমার শত্রু নাকি? হ্যাঁ, যেই সূর্যের আলো দেখা যাবে তুমি তোমার হিরে আমার থেকে নিয়ে যেও। যমরাজের কথা মতো প্রধানমশাই প্রতিদিন সূর্যের আলোর অপেক্ষায় বসেছিল, কিন্তু প্রতিদিন সকালে সূর্য উদয় মাটিরই হয়, ঠিক যেন মনে হচ্ছিল মাটির বৃষ্টি হচ্ছে। প্রধানমশাই এসব দেখে খুব সমস্যায় পড়ে যায়, আর এই সমস্যার মধ্যে যমরাজের বাড়িতে গিয়ে যমরাজকে বলে, তুমি আমাকে আমার হিরেটা দিয়ে দাও, না হলে আমি তোমাকে ছাড়বো না। তুমি অনেক বড় ষড়যন্ত্র করেছো আমার সাথে, আমার হিরে আমাকে ফেরত দাও, নয়তো। প্রধানের কথা শোনার পরে যমরাজ আর চিত্রগুপ্ত নিজেদের আসল রূপে ফিরে আসে। আমি হলাম যম, তুমি এইভাবেই অনেক গরিব মানুষ আর অসহায় লোকেদেরকে ঠকিয়েছ। তোমার কুকর্ম এতটাই বেশি প্রচলিত যে তোমাকে দেখলেই মনে হয় যে তুমি একটা জোচ্চোর, বুঝেছো? আমি তোমার সমস্ত জমি জমা সংগ্রাম আর অন্য লোকেদের নামে করে দিয়েছি। তোমাকে উচিত শিক্ষা দেবার জন্যই আমি সূর্যকে মাটির করে দিয়েছি। তুমি 1 মাস পর্যন্ত যেমন যন্ত্রণা পেয়েছো, সেইভাবেই তোমার জন্য গ্রামের বাকিরা সবাই কষ্ট পেয়েছে। তুমি তোমার অপরাধ এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো।
আমি আমার ভুল বুঝতে পেরে গেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, আমি কে? তুমি নিজে গিয়ে সবার কাছে ক্ষমা চাও, এটা তোমার কর্ম। আমি এখনো তোমার জন্য সামান্য একটু জমি আর একটা কুঠির তোমার জন্য ছেড়ে রেখেছি। তুমি যদি এই সব থেকে মুক্তি চাও তাহলে যাও, আর সবার জমি জমা আস্তে আস্তে ওদেরকে ফিরিয়ে দিতে পারবে। তখন মাটির এই সূর্য আসল সূর্যে পরিবর্তন হয়ে যাবে। এখন আমি চললাম, কিন্তু মনে রেখো, এরপর যদি তুমি কোনো সময় কোনো ছলনা করেছো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। প্রধান মশাই সেই সামান্য জমি আর একটা কুঠিরে বাস করতে শুরু করে দেয়। আর তারপর আস্তে আস্তে যত দিন পার হয়, গ্রামের সবার টাকা পয়সা ওদেরকে ফিরিয়ে দিয়ে ওদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। আর সেই টাকা পয়সা দিয়ে সংগ্রামও সবার ধার মিটিয়ে দেয়। ভীমরুপুরকে কর্ম আর ধর্মের অনুসারে তৈরি করে দিয়ে যমরাজ আর চিত্রগুপ্ত অন্য গ্রামের দিকে এইভাবেই চলে যায়। রমেশপুরম নামে একটা গ্রাম ছিল, যেখানে বিদ্যাদেবী নিজের পরিবারের সাথে বাস করত। বিদ্যাদেবীর পরিবারে ওর শুধু দুটো মেয়েই ছিল। ওই মেয়ে দুটো নিজেদের শ্বশুর বাড়িতে ঝগড়া করে বাড়ি চলে আসে। তোমাদের দুজনের কি কোনো লজ্জা আছে নাকি? এতদিন ধরে এখানে থেকে আছো, কবে যাবে নিজের শ্বশুর বাড়ি? কি মা, তুমিও শুরু হয়ে গেছো? কি করব আমরা শ্বশুর বাড়ি গিয়ে? ওখানেও আমাদের সবসময় কাজই করায়। শ্বশুর বাড়ি গিয়ে এটাই করতে হয়, যাতে ঘরে সুখ আর শান্তি থাকে। আরে ইয়ার, তুমি তো আবার শুরু হয়ে গেলে। চলো, আমাদের বাইরে যাওয়া উচিত। যেই মেয়ে দুটো গিয়ে একটু বাইরে বেরোয়, সঙ্গে সঙ্গে গ্রামের প্রধান আর জমিদার বাবু চলে আসেন। কি কথা হচ্ছে মা আর মেয়েদের মধ্যে? রোজ রোজের ঝগড়া। যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখন তো ছিলই, আর এখন এখানে। ঠিক আছে ঠিক আছে, চুপ করো। মাকে বলে দিও যে আমি আর গ্রামের জমিদার মিলে সারা গ্রামে নিমন্ত্রণ জানাচ্ছি, বুঝেছো? আরে বাহ, কিন্তু কোন খুশিতে? মনে হচ্ছে তোমরা খবরটা শোনোনি। আমাদের নতুন ব্যবসার জন্যই তো আমরা গ্রামবাসীদের ভোজ দিচ্ছি, বুঝেছো? জমিদার আর মেয়ে দুটো কথা বলছিল, তখনই বিদ্যাদেবী চলে আসে আর বলতে শুরু করে, হ্যাঁ হ্যাঁ, কেন নেমন্তন্ন দেবে না? এত টাকা আজও তোমরা ঠকিয়েছো, গরিবের রক্ত চুষে চুষে। এই বুড়িটার খালি চ্যাটাং চ্যাটাং কথা। আমি আর আমার পরিবার তোমার ঘরের নেমন্তন্নতে একদমই আসবে না। কিন্তু মা, আমি বললাম তো, ব্যাস, আর এইটুকুই তোমায় শুনতে হবে। এই কথা বলে বিদ্যাদেবী আর তার মেয়ে দুটো বাড়ির ভেতরে ঢুকে পড়ে। প্রধান মশাই আর জমিদার বাবু এই কথাটা একদমই সহ্য করতে পারে না, আর ওরা একে অপরকে বলতে শুরু করে দেয়, দেখলে তুমি কিরকম অপমান করলো? আরে ছাড় না, ও কি বলছে কি এসে যায়। প্রধান মশাই আর জমিদার বাবু মিলে অনেক বড় একটা ভোজ দেয়। সেখানে শুধু বিদ্যাদেবীর পরিবারের মধ্যেই কেউ আসেনি। তুমি শুনলে না, সারা গ্রাম ওই নেমন্তন্ন বাড়িতে গেছে, আর এই যে এদিকে আমরা ঘরে বসে শুধু চাল ডাল খাচ্ছি। জানি না কি যে করতে থাকে, না জানি কত লোককে শত্রু বানিয়েছে। ভেবে দেখো তো পায়েল, সবাই ওখানে গরমা গরম জিলিপি, পনির, ধোসা, না জানি আর কত কিছু খাচ্ছে। কোমল আর পায়েল নিজের মায়ের কথা না শুনে চুপি চুপি প্রধান মশাই আর জমিদার বাবুর বাড়িতে ভোজ খেতে চলে যায়। পরের দিন যখন বিদ্যাদেবী বাজারের দিকে এগোয়, তখন সে দেখতে পায় যে প্রধান মশাই আর জমিদার বাবু কথা বলছে। দেখলে জমিদার, আমি তোমাকে বলেছিলাম না যে একবার যদি গ্রামে ভোজ দিতে পারি তাহলে আমাদের অনেক লাভ হবে। এতক্ষণে তো গ্রামের সবাই গভীর ঘুমে লুটিয়ে পড়েছে মনে হয়। একটা কথা ভুলে যেও না, ওই বুড়িটা আর ওর মেয়ে দুটো কিন্তু খাবার খায়নি। আরে তুমি সেসব নিয়ে চিন্তা করো না, আরও একটা উপায় আমি খুঁজে রেখেছি। নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে, আমি গিয়ে এক্ষুনি জেনে আসছি। এই কথা বলে প্রধান আর জমিদার ওখান থেকে নিজের বাড়িতে চলে যায়, আর বিদ্যাদেবীও ওদের দুজনের পিছু নিতে শুরু করে। আর যেই বিদ্যাদেবী প্রধান মশাইয়ের বাড়িতে গিয়ে পৌঁছয়, ওখানে গিয়ে সে দেখতে পায় আর অবাক হয়ে যায়। প্রধান মশাইয়ের বাড়িতে একটা বড় জিন থাকে, যে রান্নাঘরে রান্না করছিল। হে ভগবান, এটা কি? এটা তো একটা জিন, কিন্তু এ ওদের জলে কি করে এলো? বিদ্যাদেবী সবকিছু বেশ ভালো মতোই বুঝে গেছিল। প্রধান মশাই যখন শুয়ে পড়ে, তারপরে চুপি চুপি প্রধান মশাইয়ের বাড়িতে ঢোকে আর রান্নাঘরের দিকে চলে যায়। আর যেই ওই মায়াবী জিন বিদ্যাদেবীকে দেখতে পায়, ও ভয়ে লুকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বিদ্যাদেবী বলে ওঠে, চেঁচিও না, আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি।
তুমি এই রান্নাঘরে কি করছো? আমি একটা মায়াবী জিন। এই প্রধান আর জমিদার বাবু আমাকে বন্দি করে রেখেছে আর আমাকে দিয়ে ওদের সমস্ত কাজ করায়। সেই দিন যে ভোজ খাওয়ানো হলো সেদিনও আমি রান্না করেছি, এমনকি সমস্ত মালপত্র জিনিস আমি ব্যবস্থা করেছি। কিন্তু তুমি এই দশায় এলে কি করে? তখন জিন সমস্ত কথা খুলে বলে দেয়। আমি অনেক বছর ধরে একটা বোতলে বন্দি হয়ে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিলাম। ওই বোতলটা প্রধান মশাই নদীর ধারে পায় আর ও আমাকে সেখান থেকে মুক্ত করে দেয়। এখন আমাকে এদের কথা শুনতেই হবে, সেই জন্য আমি এখানে বন্দি। কিন্তু তোমার বাইরে যাওয়ার কোনো তো রাস্তা হবে। আমার বাইরে যাবার শুধু একটাই রাস্তা আছে, ওই সমুদ্রে আমার বন্ধু জিনও রয়েছে। তুমি যদি ওখানে গিয়ে ওকে বোতল থেকে মুক্ত করতে পারো তাহলে আমি ওর সাহায্যে এখান থেকে মুক্তি পেয়ে যাব। আমি তোমার সাহায্য নিশ্চয়ই করব। সঙ্গে সঙ্গে বিদ্যাদেবী ওই সমুদ্রের পাশে যায়। সারা রাত ওখানে জিনের বোতলটা খোঁজার চেষ্টা করে। অনেক চেষ্টার পরে সমুদ্রের বালির মধ্যে একটা বোতল দেখতে পায় যেটা বালিতে বসেছিল। আমি এই বোতলটা খুলে দিই। বিদ্যাদেবী আরও একটা বোতল জিনের খুলে দেয়। সে তার ভিতর থেকে একটা বড় জিন বেরিয়ে আসে। জয় হোক গঙ্গা মাতার, কেমন আছো? তুমি ভোজপুরি কেন বলছো? আসলে ব্যাপারটা হলো গিয়ে আমি অনেক বছর ধরে উত্তরের দিকে ছিলাম, এখন এখানে এসেছি। এই সময়টা নষ্ট করার মতন নয়। তোমার এক বন্ধু আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধান আর জমিদারের দ্বারা আটকে আছে আর ওকে রান্নার লোক বানিয়ে দিয়েছে। বিদ্যাদেবী সব কথা ওই জিনটাকে বলে দেয়। তখন জিনটা বলে, আমরা অনেক জিন, কিন্তু তাদের মধ্যে গুড্ডুই হলো সব থেকে বোকা, কিন্তু ও খুব ভালো রান্না করতে পারে, জানো তো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওই এখন রান্নার লোক হয়ে গেছে ওখানে। বিদ্যাদেবী ওই জিনটাকে নিয়ে গিয়ে নিজের গ্রামে রমেশপুরে পৌঁছয়। ওখানে গিয়ে ওখানকার দৃশ্য দেখে অবাক হয়ে যায়। জমিদার বাবু আর প্রধান মশাইয়ের ভোজ খাওয়ার পর থেকে গ্রামবাসীরা সবাই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এমনকি বিদ্যাদেবীর 2 মেয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল। আমার বাচ্চারাও এখানে অজ্ঞান হয়ে গেছে। এরা দুজন আমার কথা না শুনে নেমন্তন্ন খেয়ে নিল। বিদ্যাদেবী সঙ্গে করে ওই জিনটাকে নিয়ে প্রধান মশাই আর জমিদার বাবুর কাছে গিয়ে পৌঁছয়। তারপর বলে, তোর সব ষড়যন্ত্র এখন শেষ হবে। প্রধান মশাই আর জমিদার বিদ্যাদেবীকে জিনের সঙ্গে দেখে অবাক হয়ে যায়। তোমার কাছে এই জিনটা কোথা থেকে চলে এলো? আরে এটা আমাদের জিনটা তো নয়। এবার দেখো তোমার কি হয়। আমার জিন তোমাদের দুজনকে আমার আদেশে শেষ করে দেবে। আচ্ছা, তাহলে আমরা কি আমাদের জিনটাকে শুধুমাত্র রান্না করার জন্যই রেখেছি নাকি? এই যে গুড্ডু জিন, আমি কি হুকুম দিচ্ছি সেটা শোনো। জো হুকুম আমার আকা, আমি আপনাকে কি সাহায্য করব? এই বুড়িটাকে আর এই জিনটাকে এখান থেকে তাড়িয়ে দাও তো। যেই বিদ্যাদেবী জমিদার বাবুর আদেশ শুনে সঙ্গে সঙ্গে নিজের জিনকে বলে ওঠে, জিন, তুমি আমাকে গুড্ডু জিনের বোতল এনে দিয়ে দাও। বিদ্যাদেবীর ভালো জিনটা প্রধান মশাইয়ের ঘর থেকে ওই বোতলটা বিদ্যুতের গতিতে নিয়ে এসে দিয়ে দেয়। তুমি ওই বোতলটা নিয়ে কি করবে? দাও, ওটা আমাকে দাও। প্রধান আর বিদ্যাদেবী ওই বোতলটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়। তারপর যখন এইসব ঝামেলা চলছিল তারই মধ্যে জিনের বোতলটা মাটিতে পড়ে ভেঙে যায়। না, তুমি এটা কি করলে? এখন আমি কি করব? জিন, তুমি একটা কাজ করো, এই বোতলটাকে আবার ঠিক করে দাও তো। তখন গুড্ডু জিন বলে ওঠে, আমি তোমার কোনো আদেশ শুনবো না। এখন আমি মুক্ত হয়ে গেছি। আমাকে বন্দি করে রাখা বোতলটা মাটিতে পড়ে ভেঙে গেছে আর এখন আমি বিদ্যাদেবীর গোলাম। কিন্তু একটা কাজ এখনো বাকি আছে। এই পঞ্চায়েত প্রধান আর জমিদারকে শিক্ষা দিতে হবে। এদের দুজনকে এমন জায়গায় ছেড়ে দিয়ে আসো যাতে ওরা সারা জীবন খাবারই বানাতে থাকে। যথা আজ্ঞা আমার আকা। বিদ্যাদেবীর আদেশের পরে ওই দুটো জিন প্রধান মশাই আর জমিদারকে একটা ঘন জঙ্গলের মধ্যে ছেড়ে দেয়, যেখানে কোনো খাবার দাবারের ব্যবস্থাও ছিল না আর নাকি অন্য কিছু। ওই জঙ্গলে শুধু জন্তু জানোয়াররাই ঘুরে বেড়াচ্ছিল। আমাকে ক্ষমা করে দাও, এখানে আমি কি করে থাকবো? বেশ ভালোই তো, আমি আমার বাড়িতে থেকে আনন্দে ছিলাম, দিন কাটাচ্ছিলাম। তোমার সঙ্গে এসে এখন তো পেটে খাবারও জুটবে না দেখছি। হায় ঈশ্বর! ধন্যবাদ কাকিমা আপনাকে। আপনার এই ঋণ আমি কি করে শোধ করব কিচ্ছু বুঝতে পারছি না। যদি আপনি না থাকতেন তাহলে আমার যে কি হতো কে জানে।
আর তুমি আমাকে ধন্যবাদ জানাবে না, গাধা কোথাকার? সবার প্রথমে গ্রামবাসীদের জ্ঞানে নিয়ে আসো আর ওদের নেমন্তন্ন করো, তাহলে আমিও তো দেখি তোমাদের হাতের খাবার খেয়ে। কিন্তু হ্যাঁ, এইবার অজ্ঞান হওয়ার ওষুধ মিশিও না। আরে এ তো খুবই সহজ ব্যাপার। তারপর ওই জিন দুটো মিলিয়ে পুরো গ্রামবাসীদের জন্য 56 রকমের খাবার বানায়। তারপর বড় একটা মণ্ডপ তৈরি করে ওই খাবার দাবারগুলো সাজিয়ে রেখে দেয়। এখন আপনার কাছ থেকে আজ্ঞা চাইছি, আমরা চাই না যে এই কথাটা সবাই জানতে পারুক। যেমনটা তুমি চাও, কিন্তু হ্যাঁ, কিন্তু আমি আর আমার মতন গরিবদের সাহায্য করতে থেকো। বিদ্যাদেবীর কথা শোনার পরে ওই দুটো জিন সমুদ্রে আবার ফিরে যায়। আর যেই সবাই জ্ঞানে ফিরে আসে, তারপর ওরা এত খাবার দাবার দেখে খুবই আনন্দ পায়। মা, এই নিমন্ত্রণ তোমার তরফ থেকে? আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি আমাদের এত ভালোবাসো। সমস্ত রমেশপুরামের বাসিন্দারা বেশ কবজি ডুবিয়ে ভোজ খায়। রান্নাবান্না এত ভালো হয়েছিল যে সবাই মিলে বিদ্যাদেবীর প্রশংসা করে যাচ্ছিল।